প্রিয় দর্শক এবং শ্রোতা, শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। আজ শুনছেন অনুষ্ঠানটির 16তম পর্ব। এই পর্বে আপনাদের জন্য থাকছে ম্যাগাজিন। টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা হলো আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তি দ্বারা সংঘটিত হয়। এটি জেন্ডার ভিত্তিক। নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে বা ডিজিটাল স্পেসে সংঘটিত হয়, এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটের সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপের ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করতে পারেন 01316744888 এই নম্বরে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনতে পাবেন আগামী বৃহস্পতিবার একই সময় একই তরঙ্গে। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া এবং আমি পাপিয়া। শ্রোতা, আজকের পর্বের বিষয় ডিজিটাল আর্থিক সেবায় নিরাপত্তা সচেতনতা ও ঝুঁকি মোকাবেলায় করণীয়। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করেছে GFA কনসাল্টিং গ্রুপ। বর্তমানে বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা, বিশেষ করে মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। ঘরে বসেই টাকা পাঠানো, বিল পরিশোধ, সঞ্চয় বা সরকারি ভাতা গ্রহণ করা এখন অনেক সহজ। তবে সুবিধার পাশাপাশি রয়েছে কিছু ঝুঁকিও। প্রতারক চক্র নানা কৌশলে মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা জানব কিভাবে নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা ব্যবহার করা যায়, প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা যায় এবং কোনো সমস্যার সম্মুখীন হলে কোথায় অভিযোগ করা যায়। প্রিয় দর্শক ও শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন আমরা স্থানীয় কয়েকজনের কাছ থেকে শুনে আসি ডিজিটাল লেনদেন সংক্রান্ত তাদের অভিজ্ঞতার কথা। আপনার পরিচয় বলেন। আমি মোহাম্মদ মনিরুদ্দিন। আমি নোয়াখালী কলেজে অনার্স শেষ করে মাস্টার্স অধ্যয়নরত আছি। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বলুন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করা আমার অনেক ভালো লাগে। এর মাধ্যমে খুব সহজে এবং দ্রুত টাকা পাঠানো যায়, টাকা গ্রহণ করা যায়, মোবাইল রিচার্জ করা যায়, কেনাকাটা করলে বিল পরিশোধ করা যায়। ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা লাগে না। তবে লেনদেনের সময় পিন নাম্বার গোপন রাখতে হয়। নিরাপত্তা বিষয়গুলো মেনে চললে মোবাইল ব্যাংকিং খুবই সুবিধাজনক। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয় বলুন। আমার নাম মোহাম্মদ তারেকুর রহমান, বাড়ি শূন্যেশ্বর, হাতিয়া, নোয়াখালী। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা সংক্ষেপে বলুন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করে আমি বেশ অভিজ্ঞতা অর্জন করেছি। এর মাধ্যমে খুব সহজে এবং দ্রুত টাকা পাঠানো, টাকা গ্রহণ, মোবাইল রিচার্জ, বিভিন্ন বিল পরিশোধ এবং কেনাকাটার মূল্য পরিশোধ করা যায়। ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন হয় না। এ কারণে সময় ও খরচ দুটোই সাশ্রয় হয়। তবে লেনদেনের সময় পিন নাম্বার গোপন রাখা এবং সঠিক নম্বর যাচাই করে টাকা পাঠানো খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তার বিষয়গুলো মেনে চললে মোবাইল ব্যাংকিং আধুনিক ও কার্যকর আর্থিক একটি সেবা হিসেবে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শ্রোতাদের কথা শুনে মনে হচ্ছে ডিজিটাল লেনদেন আসলেই আমাদের জীবনটাকে
অনেক সহজ করেছে, তবে তাদের কিছু নেতিবাচক অভিজ্ঞতাও আমাদের চিন্তিত করে তুলেছে। প্রিয় দর্শক ও শ্রোতা, গ্রামীণ নারী, শ্রমজীবী মানুষ, এমনকি শিক্ষিত ব্যবহারকারীরাও কখনো কখনো অসতর্কতার কারণে প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে পিন, ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার করার ভুল সিদ্ধান্ত মুহূর্তেই বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই ধরনের পরিস্থিতি বাস্তবে কেমন হতে পারে? মানুষ কিভাবে প্রতারকদের ফাঁদে পড়ে, আর কিভাবে একটু সচেতন হলেই আমরা এই ঝুঁকি এড়াতে পারি? এই প্রশ্নগুলোর বাস্তব চিত্র তুলে ধরতেই এখন আমরা শুনব একটি ছোট নাটিকা। শিউলিয়াপা, বাইতাছ? আরে মালা, কি খবর? কই গেছিলে? বাপের বাড়ি গেছিলাম আপা, কালকে রাত কে এসি। আপা এগুন রাখো। আবার কি আনছো? কোগা আম আছে আপা, বাপের বাড়িতে আনছি। খাই চাইও, মেলা মিষ্টি। তোর বাপের শরীর কিরকম আছে? ভালা আছে। আপা নাকি করে যাইবেন না? হ, একখানা বাজারে যাবো। পলাশ একখানা আগে দিয়ে বিকাশে টাকা পাঠাইছে। ভাবছি টিয়াগুন তুলিয়ে কিছু কেনাকাটা করুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে। হাসানি, তাহলে কি করতে হইব? এখনই না যাচাই করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আপনার পিন নাম্বার এবং একটু পরে যে ওটিপি নাম্বার আপনার ফোনে যাবে, ওই নাম্বারটি বলুন। আচ্ছা, আন্না তাইলে কল রাখেন, আই সাই আন্দারে জানাইতেছি। না না, আমি লাইনে আছি, আপনি দ্রুত দেখে আমাকে জানান। কি হয়েছে আপা? আমরা তো চিন্তিত দেখাইতেছি কিল্লি। ব্যাংকের তেন কে একজনে ফোন দিয়ে কইতেছে আর কি সমস্যা হয়েছে অ্যাকাউন্টে। কি পিন নাম্বার নাকি কি ওটিপি, ওইটা না দিলে নাকি আর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাইব। কি একটা ঝামেলা কত। না আপা, পিন আর ওটিপি কে আরে তো কর নাই, এটা তো প্রতারণা হইতে আরে। না না, আমি ব্যাংক থেকে বলছি, দ্রুত বলুন। ব্যাংকের তেন কোনোদিন আনেতেন পিন চাইতো না আপা, এটা নিশ্চয়ই কোনো প্রতারকের কল। মালা, আচ্ছা তুই না থাকলে তো আর বড় বিপদ হইতো। আপা অঙ্কাতেন সতর্ক থাকবেন, কোনো ব্যাংক, বিকাশ, নগদ বা কোনো এজেন্ট ব্যাংকের তেন কোনোদিন আনের পিন, ওটিপি বা পাসওয়ার্ড জানতে চাইতো না। ধন্যবাদ মালা। ঠিক আছে, আর ধন্যবাদ দেন লাগতো না। চলেন আমি আনের লোক একখানা বাজার তেন ঘুরিয়ে। চল তাইলে। প্রিয় দর্শক, নাটিকায় আমরা দেখলাম অসচেতনতার সুযোগ নিয়ে কিভাবে প্রতারকরা মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে সচেতনতা এবং সঠিক তথ্য জানা থাকলে এই ধরনের প্রতারণা থেকে নিজেকে এবং নিজের কষ্টার্জিত অর্থকে সুরক্ষিত রাখা সম্ভব হয়। ডিজিটাল আর্থিক সেবা আজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকারি ভাতা গ্রহণ, প্রবাসী আয় গ্রহণ, সঞ্চয়, বিল পরিশোধ কিংবা দৈনন্দিন লেনদেনে এর ব্যবহার দিন দিন বাড়ছে। তাই শুধু সেবা ব্যবহার করলেই হবে না, জানতে হবে এর নিরাপদ ব্যবহার, সম্ভাব্য ঝুঁকি এবং প্রতিকারের উপায় সম্পর্কেও। আর এসব বিষয় নিয়ে আরো বিস্তারিত জানার জন্য এখন আমরা কথা বলবো একজন এজেন্ট ব্যাংক প্রতিনিধির সাথে। তার কাছ থেকে জানবো ডিজিটাল আর্থিক সেবার সুবিধা, নিরাপদ লেনদেনের কৌশল, সাধারণ প্রতারণার ধরন এবং প্রতারণার শিকার হলে করণীয় সম্পর্কে। চলুন শুরু করি আজকের বিশেষ সাক্ষাৎকার। প্রিয় দর্শক এবং শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন এই অনুষ্ঠানের 16তম পর্বে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হাতিয়া ওসখালী শাখার ডাচ বাংলা ব্যাংক প্রতিনিধি। চলুন বন্ধুরা, আমরা প্রথমেই সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়ে আসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এবং হাতিয়া সাগরদ্বীপ রেডিও 99.2 FM সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হেলাল আহমেদ, ডাচ বাংলা ব্যাংক ওসখালী নাইম প্লাজা থেকে বলছি। আমি ডাচ বাংলা ব্যাংকে ম্যানেজার হিসেবে আছি। জি, আপনারা শুরু করতে পারেন। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের নারী, কৃষক, শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এখন মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সহ নানান ধরনের ডিজিটাল আর্থিক সেবা ব্যবহার করছে। তবে আমরা অনেকেই নিয়মিত এসব সেবা ব্যবহার করলেও আসলে ডিজিটাল ফিন্যান্সিং সার্ভিস বা ডিজিটাল আর্থিক সেবা বলতে ঠিক কি বোঝায়,
এর আওতায় কি কি সেবা অন্তর্ভুক্ত এবং এটি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করছে সে সম্পর্কে পরিষ্কার ধারণা নাও থাকতে পারে। সুতরাং আলোচনার শুরুতেই সম্মানিত অতিথি আপনার কাছে জানতে চাই ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস বা ডিজিটাল আর্থিক সেবা বলতে ঠিক কি বোঝায়? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে সহজভাবে বলছি, ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস এবং ডিজিটাল আর্থিক সেবা হলো এমন একটি ব্যবস্থা যেখানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণ করা যায়। আগে টাকা জমা দিতে, টাকা উত্তোলন করতে এবং টাকা পাঠাতে ব্যাংকের শাখায় যেতে হতো, কিন্তু এই প্রযুক্তির আবির্ভাবের ফলে আমরা এখন ঘরে বসে টাকা লেনদেন করতে পারি। বিভিন্ন ধরেন আমি গ্যাস বিল দিতে পারি, মোবাইলে রিচার্জ করতে পারি, তারপরে আমি চাইলে আমার আত্মীয় স্বজন নিকটস্থ কোনো ব্যক্তিকে আমি টাকা পাঠাতে পারি এবং গ্রহণও করতে পারি। সেক্ষেত্রে আমার ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় না এবং খুব সহজে মানে আমরা হাতের মুঠে এক প্রকারে বলা যায় এই ডিজিটাল লেনদেনের মাধ্যমে বা প্রযুক্তিগত উন্নয়নের কারণে আমরা ঘরে বসে সুন্দরভাবে এই আমরা ব্যাংকিং সেবাটা নিতে পারি। শুধু ব্যাংকিং সেবাটা না, আমি যদি বলি আপনাকে কিছু মোবাইল ব্যাংকিং বিষয়ে বলি, সেটা হচ্ছে নগদ, রকেট, তারপরে বিকাশ, তারপরে উপায় বলেন, এই ধরনের যত মোবাইল ব্যাংকিং আছে সবগুলো আমরা ঘরে বসে এটা মানে সেবাটা গ্রহণ করতে পারি, আর্থিক লেনদেনগুলো আমরা করতে পারি। যার ফলে যে নারীদের যে আপনি বললেন যে গ্রাম অঞ্চলে যে নারীরা যে ব্যাংকিং বিষয়ে পিছিয়ে আছে, এক্ষেত্রে এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা বলেন যে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বলি আমরা, তারপরে রকেট যেটা আমি বলছি আপনাকে, রকেট মোবাইল ব্যাংকিং, ওটাও কিন্তু ডাচ বাংলা ব্যাংকের একটা মোবাইল ব্যাংকিং সিস্টেম। তো আমরা যদি গ্রাম পর্যায়ে এখন আপনি মানে অনলাইনে দেখলে খুঁজলে দেখতে পাবেন যে ডাচ বাংলার এজেন্ট শাখা প্রায় 7,000 প্লাস এজেন্ট ব্যাংকিং সেবা এখনো বাংলাদেশে চলমান রয়েছে। তার মানে হচ্ছে আপনি বুঝেন 7,000 প্লাস যদি এজেন্ট ব্যাংকিং শাখা থাকে, তাহলে গ্রাম অঞ্চলের নিম্ন গ্রাম অঞ্চল যেগুলোতে ব্যাংকিং সেবা পৌঁছাবার কথা না, কিন্তু সেই জায়গায় ডাচ বাংলা ব্যাংক দিন দিন সেবাটা পৌঁছে দিচ্ছে, সাথে রকেটটাও দিচ্ছে। যার ফলে গ্রাম অঞ্চলের নারীরা, কৃষক, শ্রমিক, শ্রমজীবী যত পর্যায়ের লোকগুলো আছে সবাই দিন দিন আমাদের এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যাংকের সাথে সংযুক্ত হতে পারতেছে আর কি। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্তিসঙ্গত এবং তথ্যবহুল উত্তর দিয়েছেন। আপনি আসলে এজেন্ট ব্যাংক কি, সেবা কি সে সম্পর্কে বলেছেন, সেই সাথে আপনি ডিজিটাল আর্থিক সেবায় গ্রামীণ নারী ও শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনকে কিভাবে সহজ করছে সে বিষয়ে বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। সম্মানিত অতিথি, আপনার কাছে এবারে জানতে চাচ্ছি ডিজিটাল আর্থিক সেবার ক্ষেত্রে সাধারণত কি ধরনের প্রতারণার ঘটনা ঘটে থাকে? ধন্যবাদ আপনাকে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে আমরা যত সহজে লেনদেন করতে পারি, যত সুবিধা গ্রহণ করতে পারি, তার পাশাপাশি কিছু অসুবিধাও থাকে। সবকিছুতেই আপনি একটু সার্ভিস পাবেন, সার্ভিসের ব্যাঘাত ঘটবে না, বিষয়টা এরকম না। তো আমরা যেসব সমস্যার মধ্যে পড়তেছি, তো সেটা হচ্ছে ধরেন কেউ ফোন দিয়ে আপনাকে বললো আপনার অ্যাকাউন্টের সমস্যা, আপনি আমাকে একটু ওটিপিটা দেন, আপনার অ্যাকাউন্টটা আমি ঠিক করে দিচ্ছি। বা আপনার কেওয়াইসিতে সমস্যা আছে, আপনার অ্যাকাউন্টটা আপডেট নেই, আমরা আপডেট করে দিচ্ছি, আপনি আমাদেরকে আপনার একটা ওটিপি পাঠাচ্ছি, আপনি আমাকে দেন। এইভাবে গ্রাম অঞ্চলে, বিশেষ করে যে গ্রাম অঞ্চলে মানুষগুলো একটু সহজ সরল প্রকৃতির হয়ে থাকে, তো তারা কি করে যখন একটা আবার তাছাড়া আমি একটু পাশাপাশি একটা কথা বলে রাখি, তো গ্রামের মানুষ যেহেতু সহজ সরল, আপনি যদি আপনাকে বলি যে আপনি যদি ওটিপিটা দেন, আপনি এখন একটা 5,000 টাকা বোনাস পাবেন বা কোম্পানি একটা অফার দিচ্ছে, এই অফারগুলো তারা গ্রহণ করতে গিয়ে তারা তো নিম্ন আয়ের মানুষ, তারা অল্প টাকায় অনেক বেশি কিছু মনে করে। তো এগুলো আর্থিক যখন লেনদেনের বিষয়টা তাদেরকে বলা হয়, তখন তারা সহজ মনে ওই ওটিপিটা দিয়ে দিচ্ছে। তো দিয়ে দেওয়ার কারণে কি হয়, আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য অন্য মানে প্রতারকের কাছে চলে যায়। মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে চলে যায়। তখন আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্ট টাকা আসছে ঠিক আছে, কিন্তু আপনি টাকাটা উঠাতে পারছেন না, বা আপনি মেসেজটা দেখেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা নেই। অনেক সময় দেখেন যে টাকা আমি রাখছি অ্যাকাউন্টে, হঠাৎ উত্তোলনে একটা মেসেজ আসে, টাকাটা চলে গেল। তো এটা তো ধরুন আপনি হয় নাই, বা আপনি করে নাই, ভুলবশত করে নাই, এটা তো প্রতারক দ্বারা তাদের নিয়ন্ত্রণ নিয়ে গেছে। তো এই ধরনের সুযোগ লোভ লালসা থেকে যদি আমরা
সচেতন হতে পারি, গ্রাহক মানে আমাদের গ্রাহক পর্যায়ে গ্রাম অঞ্চল সব জায়গায় যদি আমরা প্রচারণা করতে পারি, গ্রাহকদেরকে সচেতন করতে পারি, তাহলে এই ধরনের সমস্যা হবে বলে আমার মানে বিশ্বাস হয় আর কি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনি যে কথাগুলো বলেছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের গ্রামের সাধারণ মানুষ আশা করছি উপকৃত হবে এবং তাদের যে মোবাইল ব্যাংকিং বা যদি ব্যাংকের কোনো পাসওয়ার্ড থাকে বা ওটিপি নাম্বার কেউ চাই, তাহলে তারা সেটা অন্য কারোর সাথে শেয়ার করবে না। আশা করছি তারা এটি মেনে চলবে। সম্মানিত অতিথি, আপনি কি ধরনের প্রতারণার ঘটনা ঘটে সে বিষয়ে বলেছেন, সেই সাথে আপনি আরো বলেছেন যে ব্যবহারকারীরা কিভাবে এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে সে বিষয়ে বিস্তারিত বলেছেন। অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের শ্রোতা এবং দর্শক যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন তারা অনেক বেশি উপকৃত হবেন। আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, ডিজিটাল আর্থিক সেবার ক্ষেত্রে প্রতারণার শিকার হলে কি করণীয় থাকবে? সুন্দর প্রশ্ন করছেন অনেক। যে প্রতারণার ক্ষেত্রে যে করণীয়, গ্রাহকের যেটা করণীয় সেটা হলো, কেউ যদি ডিজিটাল আর্থিক সেবার প্রতারণার শিকার হন বা এমন কোনো আশঙ্কা তৈরি হয়, তাহলে আতঙ্কিত না হয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে পদক্ষেপ গ্রহণ করার মধ্যে করণীয় কিছু বলি আমি, সেটা হচ্ছে যে ওনার টাকাটা তো কেউ একজন প্রতারণা করে নিয়ে গেছে, তো ওনার প্রথম কর্তব্য হচ্ছে উনি নিকটস্থ কাস্টমার কেয়ার বা ব্যাংক থেকে যদি টাকা প্রতারণা করে নিয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকে যেতে হবে, গিয়ে ওনার যে লেনদেন যে করা হয়েছে ওই মেসেজটা ওনাদেরকে ইনফর্ম করতে হবে এবং অ্যাকাউন্টটা সাময়িকভাবে বন্ধ করতে হবে এবং যে লেনদেনটা হয়েছে যে সেটা মেসেজটা স্ক্রিনশট এবং ডকুমেন্টস আকারে ওই কাস্টমার কেয়ারে প্রেস করতে হবে। তখন ওরা তাদের মানে যে অ্যাকাউন্টের বিরুদ্ধে যেখানে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে ওগুলোর পদক্ষেপ গ্রহণ করবে যত দ্রুত সম্ভব। ঘটনাটা যত দ্রুত সম্ভব কাস্টমার কেয়ারে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করার পরে তাহলে আপনার টাকাটা ফেরত হওয়ার একটা সম্ভাবনা থাকে। না হয় কিন্তু আমি দেরি হয়ে গেলে কি হয় সেটা হচ্ছে তারা তো টাকাটা নিয়ে তাদের অ্যাকাউন্টে রাখবে না, তারা যে অ্যাকাউন্ট থেকে নিচ্ছে সেখান থেকে অন্য অ্যাকাউন্টে নিয়ে যাবে, সেখান থেকে তারা অন্য জায়গা থেকে উঠানোর সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনি টাকা নাও পেতে পারেন, কারণ এটা তো এখনকার কি বলবো আমি, এটা রেগুলার একটা ক্রাইমে পরিণত হয়েছে এটা। তো সুতরাং আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং এটাতে আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হতে হবে এবং সংশ্লিষ্ট আশেপাশে যারা আছে তাদেরকে এই সমস্যা হলে কিভাবে করণীয়, কিভাবে কি করতে হয় সবাইকে উপদেশ দিতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত অতিথি। সর্বশেষ আরেকটি বিষয় জানবো যে আপনি বলেছিলেন যে অভিযোগ করার কথা, যদি কেউ প্রতারণার শিকার হয় সেক্ষেত্রে প্রতারণার শিকার হলে কোথায় অভিযোগ করবে সে বিষয়ে যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি কথা ফাঁকে একটু বলছি, আপনি হয়তো খেয়াল করেন নাই। তো সেটা হচ্ছে প্রতারণার শিকার হলে, ধরুন আমি রকেট অ্যাকাউন্ট আছে আমার, তা আমি রকেট অফিসেই কমপ্লেনটা করতে হবে, বা আমি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার, আমি নিকটস্থ যে শাখা আছে সেখানে গিয়ে, বা আমি যেতে পারলাম না, এই যে ডিজিটাল লেনদেন যেটা আমরা বলতেছি এতক্ষণ, যেটা নিয়ে আলোচনা করলাম, ডিজিটাল অর্থ হচ্ছে আপনি বাসায় বসে এনি টাইম যে কোনো জায়গায় থেকে আপনি সেবাটা গ্রহণ করতে পারবেন। তো ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন হচ্ছে 16216। তো আপনি সেখানে ফোন দিলে আপনি যত প্রকার সেবা আছে, অ্যাকাউন্ট সংক্রান্ত হোক, লেনদেন সংক্রান্ত হোক, সকল তথ্য আপনি ওখান থেকে পাবেন। আপনি অ্যাকাউন্ট বন্ধ করা, অ্যাকাউন্ট চালু করা সবকিছু ওখান থেকে পাবেন। এই জন্য বিকাশ, রকেট, নগদ যত ব্যাংকিং আছে সবার একটা নিজস্ব হেল্পলাইন আছে। আপনারা আতঙ্কিত না হয়ে সবাই এই হেল্পলাইনে ফোন দিবেন এবং আপনাদের সমস্যা বলবেন, আশা করি ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনি অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন এবং তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন। ডিজিটাল আর্থিক সেবার নিরাপদ ব্যবহার, সম্ভাব্য ঝুঁকি, প্রতারণার বিভিন্ন কৌশল এবং প্রতিকার পাওয়ার উপায় সম্পর্কে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে আমরা আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। রেডিও সাগরদ্বীপ 99.2 FM, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। জি, ধন্যবাদ। জানো তানিয়া, আমিও খুব সম্প্রতি ডিজিটাল লেনদেনে যুক্ত হয়েছি। আমি অনেকের কাছে প্রতারণার বিষয়গুলো শুনেছি, কিন্তু সেভাবে গুরুত্ব দিইনি। আজ এজেন্ট ব্যাংকিং প্রতিনিধির কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে বিস্তারিত জানার পর মনে হচ্ছে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নিরাপদ থাকতে হলে আমাদের আরো সতর্ক ও সচেতন হতে হবে। প্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি আপনারাও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে আরো সতর্ক থাকবেন। শ্রোতা,
অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আমাদের আজকের কুইজ, কেউ ফোন করে নিজেকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে ওটিপি চাইলে কি করবেন? অপশন ক, সঙ্গে সঙ্গে ওটিপি বলবেন। অপশন খ, পরিচিত কাউকে জিজ্ঞেস করবেন। অপশন গ, ওটিপি না দিয়ে কল কেটে দিবেন। অপশন ঘ, SMS ফরওয়ার্ড করবেন। প্রিয় দর্শক, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে দ্রুত উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা আমাদেরকে অবশ্যই মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 013-1674-4888 এই নম্বরে। প্রিয় দর্শক, আমাদের গত পর্বের কুইজ বিজয়ী শ্রোতা হচ্ছেন আল হাসান। অভিনন্দন আল হাসান আপনাকে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক ও শ্রোতা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন আমাদের নম্বরে SMS অথবা হোয়াটসঅ্যাপে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনলাইনে নিরাপদ থাকুন।